দিনের নিষ্পত্তির সুর টেনে সন্ধ্যার সূচনা হয়েছে। পশ্চিম আকাশে শুকতারা ঝলমল করছে। বসার ঘরে আলী আহমদ খান এবং মোজাম্মেল খান চা খেতে খেতে অফিসের কিছু হিসাব নিকাশ করছেন। মিম, মেঘ আদি ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। আবির বিকেলে বাসা থেকে বের হয়েছিল, কেবলই ফিরেছে। মেঘ বক্রদৃষ্টিতে আবিরকে একবার দেখে পুনরায় খাওয়ায় মনোযোগ দিয়েছে। আবির সোফার পাশে দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আব্বু, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি কথা? ঠিক কথা না, অনুমতির প্রয়োজন। আলী আহমদ খান অধীর কণ্ঠে বললেন, কোন বিষয়ে? রাকিবরা ট্যুরে যাচ্ছে, ওদের সঙ্গে যেতে চাচ্ছিলাম। আবিরের কথা কর্ণকুহরে প্রবেশ মাত্র মেঘের দুচোখ প্রশস্ত হলো। ঘাড় ঘুরিয়ে তাকাতে গিয়ে অর্ধচেতন মস্তিষ্কে বিষম খেল। কাশতে কাশতে পূর্ণ মনোযোগ দিয়ে আবিরের দিকে তাকালো। আবিরের কর্মকাণ্ড দেখে ভীষণ হাসি পাচ্ছে। যে ছেলে নিজস্ব কোম্পানি শুরু করার ব্যাপারে একটা টু শব্দ করেনি, সেই কিনা সামান্য ট্যুরে যাওয়ার ব্যাপারে বাবার থেকে অনুমতি চাইছে। বাহ, অসাধারণ এক ঘটনা। মোজাম্মেল খান আলী আহমদ খানের দিকে এক নজর তাকিয়ে তপ্ত স্বরে বললেন, কোথায় যাবে? বান্দরবান যেতে চাচ্ছিলাম। এই সময়ে অফিসের এত কাজ ফেলে বান্দরবান যাওয়া কি ঠিক হবে? আলী আহমদ খান ভাইকে থামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমার আম্মুর মুখে শুনেছি। কবে যেতে চাচ্ছ? টাকা কত লাগবে? পরশুদিন যাব। টাকা লাগবে না আব্বু, সে সামর্থ্য আমার আছে। আপনাদের কাছে অনুমতি চাইছি শুধু। ঠিক আছে, প্রয়োজন হলে অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারো। আবির নির্বিকার ভঙ্গিতে বলল, ধন্যবাদ। কিং কর্তব্য বিমূঢ় মেঘ নির্বাক চোখে আবিরকে দেখছে আর মনে মনে ভাবছে, বাহ, এত দিনে খান বংশের যোগ্য উত্তরাধিকারের আবির্ভাব ঘটেছে। স্কুলের ছুটির ঘন্টা বাজতেই ছাত্রছাত্রীরা হুমড়ি খেয়ে বের হতে লাগলো। প্রায় সবার শেষে ক্লাস থেকে বের হলো মিম। নানু অসুস্থ, তাই মনটা খুব একটা ভালো না। আব্বু আসতেছে, বিকেলেই নানুকে দেখতে যাবে। ক্লাসে কয়েকদিনের গ্যাপ পড়বে বলে অনিচ্ছা সত্ত্বেও আজ ক্লাসে এসেছিল। গেটের সামনে একটা রিক্সা পর্যন্ত নেই। মিম অবচেতন মনে রাস্তার পাশে হাঁটছে। পেছন থেকে আরিফ ডাকলো, এই যে অগ্নিশিখা। মিম ডাক শুনেও ফিরে তাকালো না। আরিফ অনেকদিন কলেজে আসেনি, তাই আরিফের সাথে দেখাও হয়নি। আরিফ দীর্ঘ পায়ে এগিয়ে এসে শুধালো, কেমন আছো? দেখতে পাচ্ছেন না, আবার জিজ্ঞেস করছেন কেন? বারে, এতদিন পর দেখা হলো, একটু জিজ্ঞেসও করতে পারবো না? প্রয়োজন নেই জিজ্ঞেস করার। আরিফ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, তুমি কি বাড়িতেও এমন আচরণ করো? ভাইয়ারা বকা দেয় না তোমাকে? আমি বাসায় কেমন আচরণ করি সেটা আপনার জানার কোনো প্রয়োজন নেই। আমাকে বিরক্ত না করে নিজের রাস্তায় যান। যাবো তো। শুনলাম তোমার নানু অসুস্থ, আজ দেখতে যাবে। মিম অতর্কিতে থমকে দাঁড়ালো। আকুল কণ্ঠে জানতে চাইলো, আপনি কিভাবে জানলেন? গতকাল ভাইয়ারা আমাদের বাসায় গিয়েছিলেন, তখন বলল। ভাইয়ারা মানে? আবির ভাইয়া আর তানবীর ভাইয়া। আবির ভাইয়াকেও চিনেন আপনি? আবির ভাইয়াকে আগে চিনেছি, পরে তানবীর ভাইয়াকে চিনেছি, তারপর তোমাকে চিনলাম। মেঘ আপুকে চিনি, তবে সামনাসামনি দেখার অপেক্ষায় আছি। আদি তো আছেই স্পেশাল। ভাইয়ারা আপনাদের বাসায় কেন গিয়েছিল? বাহ, এটা কেমন প্রশ্ন! মানুষ বেড়াতে কেন যায়? মিম ঘড়িতে সময় দেখে দ্রুত হাঁটা শুরু করলো। যেতে যেতে বিড়বিড় করলো, ইস, কোথাকার কোন ফালতু ছেলের জন্য আমার কতটা সময় নষ্ট হলো। আরিফ মিমের পেছন পেছন হাঁটছে আর দুষ্টামি করছে, কিন্তু মিম সেসবে কোনো রিয়াকশন দেখাচ্ছে না। মেঘ ক্লাস শেষে রিক্সা করে বাসায় যাচ্ছিল। কিছু দূর যেতেই দেখলো জান্নাত একটা অপরিচিত ছেলের সাথে ফুটপাতে হাঁটছে। ভালোভাবে দেখার জন্য চলন্ত রিক্সা থেকে ঘাড় কাত করলো। ছেলেটা বেশ ফর্সা, দেখতে শুনতেও মাসাল্লাহ। লম্বায় তানবীরের থেকেও অল্প লম্বা হবে। দুজন হাতে হাত রেখে গল্প করছে আর হাসছে। মেঘের ষষ্ঠ ইন্দ্রিয় সহসা সচেতন হলো। দুদিন আগে আবিরের সাথে মেয়েটা সহাস্যে কথা বলেছিল, মেঘকেও বলেছিল হবু ভাবি হয়, অথচ দুদিন যেতে না যেতেই অন্য ছেলের হাতে হাত রেখে ঘুরছে। মেঘ ক্রোধিত কণ্ঠে বলল, ছি, এই মেয়েগুলোর জন্য সমাজটা আজ ধ্বংসের পথে। মেঘ পুনরায় আওড়ালো, এই মেয়ে যদি আবির ভাইয়ার প্রেমিকা হয়, তাহলে আবির ভাইয়ের কি হবে এখন? প্রতারক প্রেমিকার প্রতারণার শিকার হয়ে নিজেকে সামলাতে পারবেন তো? বাসায় ফিরেও মেঘের কোনো কিছুতে মন বসছে না। আবির কখন বাসায় আসবে?
কখন সব বলবে সেসব ভেবে উন্মাদ হয়ে যাচ্ছে। আবিরের অফিসে তেমন কাজ ছিল না, তাই তাড়াতাড়ি বাসায় ফিরেছে। ফ্রেশ হয়ে কফি বানাতে নিচে নেমেছে। আবিরকে রুমে খুঁজে না পেয়ে মেঘও নিচে এসেছে। আবিরকে কফি বানাতে দেখে নির্বিকার ভঙ্গিতে শুধালো, কফি বানাচ্ছেন? আবিরের স্বাভাবিক জবাব, হ্যাঁ। তোর জন্য করব? মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে জানালো, কফি আমার এত প্রিয় না। আমি এক কাপ করে দেই, ভালো না লাগলে আর খেতে হবে না। আপনি যেহেতু বলছেন তাহলে ঠিক আছে। আপনার জন্য না হয় মনের বিরুদ্ধে গিয়ে এক কাপ কফি লেবুর শরবত ভেবে খেয়ে নিলাম। কি ব্যাপার, এত সহজে মেনে নেওয়ার মেয়ে তো তুই না। হঠাৎ এত ভদ্র ব্যবহারের কারণ কি? মেঘ মনে মনে বিড়বিড় করলো, সদ্য ছ্যাঁকা খাবে এমন একজনকে আমি আর কষ্ট নাই বা দিলাম। আমি এক কাপ কফি খেলে যদি আপনার মন সান্ত্বনা পায়, তাহলে আমি নিঃসংকোচে কফি খেতে রাজি আছি। বসার রুম সম্পূর্ণ ফাঁকা। মেঘ সোফায় বসে টিভি দেখছে। আবির 2 কাপ কফি নিয়ে এসেছে। এক কাপ মেঘকে দিয়ে বলল, চিনি ঠিক আছে? মেঘ তটস্থ ভঙ্গিতে চুমুক দিল। দ্বিতীয়বার চুমুক দিয়ে বিস্মিত কণ্ঠে আওড়ালো, আপনি এত ভালো কফি বানাতে পারেন? জানতাম না তো। আমি সামান্য চা করলেও আম্মুকে 3 বার ডাকি। বাড়ি ছেড়ে থাকলে বুঝতি, পরিস্থিতি হাতে ধরে সবকিছু শিখিয়ে দেয়। কফি খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপনাকে আমার একটা কথা বলার আছে। আবির ধীর গলায় আওড়ালো, কি কথা? কথাটা শুনে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন সেটাই বুঝতে পারছি না। মেঘ আমতা আমতা করে বলল। অকস্মাৎ আবিরের অভিব্যক্তি বদলে গেল। শঙ্কিত নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? ওই দিন ভার্সিটিতে যার সাথে আমাকে দেখা করিয়েছিলেন, আমার হবু বাবি বলল, জান্নাত নাকি নাম। আজকে তাকে দেখেছি, ফুটপাত দিয়ে হাঁটছিল, তাও আবার একটা ছেলের হাতে হাত রেখে। মেঘ নিঃশ্বাস না ছেড়ে একদমে কথাগুলো বলে শেষ করলো। অথচ আবিরের নির্লিপ্ত জবাব, ও, বলেই উঠে যাচ্ছে। মেঘ মনে মনে বিড়বিড় করলো, মানুষ সুখে পাগল হয়, আবার শোকেও হয়। আবির ভাই মনে হয় শোকে পাগল হয়ে গিয়েছেন। মেঘ তৎক্ষণাৎ উদ্বিগ্ন কণ্ঠে চেঁচালো, এই এই, কোথায় যাচ্ছেন আপনি? আবির সোফার উপর ভর দিয়ে কিছুটা ঝুঁকে পুরো কণ্ঠে বলল, আমার ভাবতেও অবাক লাগছে, তোকে আমি চালাক ভেবেছিলাম। যাই হোক, এত আপসেট হওয়ার কিছু নেই। এখন কোথায় যাবেন? জান্নাত ভাবির সাথে দেখা করতে যাবেন নাকি? তুই দেখা করতে চাইলে নিয়ে যাব, আমার কোনো সমস্যা নেই। যাবি? দুঃখিত, ওনার সাথে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই। কপট রাগী স্বরে কথাগুলো বলে মেঘ দ্রুত প্রস্থান নিল। আবির ঠোঁট চেপে হাসি আড়াল করে উদাসীন কণ্ঠে বলল, আমার সবটুকু অনুভবে শুধু তোকে চেয়েছি। যারা আমাকে চেয়েছে আমি তাদের বরাবরই নিরাশ করেছি। 3 দিন হতে চললো বন্যা ক্লাসে আসে না। মেঘ কল দিয়েছে বহুবার, কিন্তু রিসিভ করে না। মিষ্টিরা কারো সাথেই যোগাযোগ নেই। হুট করেই মেয়েটা একদম নিখোঁজ হয়ে গেল। ক্লাস শেষ করে মেঘ চুপচাপ বসে আছে। সাদিয়া, মিষ্টি, মিনহাজরা মেলায় ঘুরতে গিয়েছে। মেঘকেও জোর করেছিল, কিন্তু বন্যা নেই তাই যায়নি। হঠাৎ পেছন থেকে পুরো কণ্ঠে কেউ একজন বলল, তুমি মেঘ না? মেঘ ঘাড় এলিয়ে দেখার চেষ্টা করলো। হৃষ্টপুষ্ট এক যুবক দাঁড়িয়ে আছে। চোখাচোখি হলো দুজনের। যুবকের অধরে উদ্ভাসিত হাসি, ভ্রুযুগল সংকুচিত, চাউনিতে ব্যগ্রতা। মেঘ কিছু সময় চেয়ে থেকে মৃদু গলায় জানালো, জি, আপনি কে? আমাকে চিনতে পারোনি? দুঃখিত, মনে করতে পারছি না। মেঘের সরল জবাব, গত বছর গ্রামে গিয়েছিলে, মনে আছে তোমার? মেঘ সরু নেত্রে তাকিয়ে বলল, হ্যাঁ মনে পড়েছে, আপনাকে মনে হয় সেখানেই দেখেছিলাম। যাক, চিনতে পেরেছো তাহলে। কিন্তু আপনি এখানে কেন? আমার ভার্সিটিতে আমি থাকবো না? মেঘ কৌতূহলী কণ্ঠে শুধালো, আপনি আমাদের ভার্সিটিতে পড়েন? না, তুমি আমার ভার্সিটিতে পড়ো, কারণ আমি তোমার সিনিয়র। মেঘ মৃদু হেসে বলল, ওহ আচ্ছা, ভার্সিটি তাহলে আপনার। আমি মজা করছিলাম। হাই, আমি আদনান, মাহমুদুল হাসান আদনান। হাই, আমি মাহাদিবা খান মেঘ। তোমাকে আমি খুব ভালোভাবেই চিনি। কিভাবে? তোমরা যখন গ্রামে গিয়েছিলে তখন আমিও গিয়েছিলাম, এক বাসেই ছিলাম। তুমি আর তোমার বোন যেখানে বসেছিলে তার পেছনেই বসেছিলাম। তাছাড়া খালের পাড়ে সহ আরো কয়েক জায়গায় দেখেছি তোমাকে। খুব ভালো। আপনাদের বাড়ি কোন জায়গায়? তুমি যেখানে বসেছিলে ঠিক তার বিপরীতে। তোমরা আবার গ্রামে কবে যাবে? জানি না, বড় আব্বু যখন বলবেন তখনই যাব। কেন?
আমি ভেবেছিলাম ঈদে তোমরা বাড়ি যাবে। ঈদের আগের রাত পর্যন্ত তোমাদের জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু গেলে না। মেঘ মুচকি হেসে বলল, আমাদের জন্য অপেক্ষা? আদনান ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে ধীর গলায় বলল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? প্রথম দেখাতেই এত কথা বলে ফেললেন। একটা কথা জিজ্ঞেস করার জন্য আবার অনুমতি চাইছেন। বাহ, আপনি মানুষটা তো অদ্ভুত। আদনান সংযত কণ্ঠে বলল, আমি মানুষটা কি খুব বেশি অদ্ভুত? কি বলতে চাচ্ছিলেন বলুন, আমাকে বাসায় যেতে হবে। ঠিক আছে, আজ তাহলে আসি, অন্য কোনো দিন বলবো। ভালো থেকো। মেঘ আশ্চর্য বনে গেল। ছেলেটা নির্বিকার ভাবে চলে যাচ্ছে। মেঘ পেছন থেকে আবারও ডাকলো, এই যে সিনিয়র ভাইয়া। জি জুনিয়র। আপনার আব্বুর নাম কি? আসাদুজ্জামান আসাদ। তোমার আব্বুকে জিজ্ঞেস করো, তিনি খুব ভালোভাবে চেনেন। মেঘ প্রত্যুত্তরে মুচকি হাসল কেবল। আদনান চলে গেল। মেঘ কিছু সময় বসে বন্যাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাত 10টা বাজতেছে। মেঘ বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। বন্যাদের বাসায় গিয়েও বন্যাকে পায়নি। সে গতকাল খালার বাড়িতে গিয়েছে। মেঘ এমনকি তানবীরের সঙ্গেও বন্যার যোগাযোগ নেই। তানবীরের মনের অবস্থা কিছুটা খারাপ। বিকেলে বের হলে কখনো কখনো গভীর রাতে বাসায় ফেরে। ইচ্ছে হলে খায়, ইচ্ছে না হলে খায় না। আবির বান্দরবান যাওয়ার আগে অনেকবার যেতে বলেছে, কিন্তু তানবীর রাজি হয়নি। সন্ধ্যার পর থেকে আদি বেশ কয়েকবার মেঘকে ডেকেছে, কিন্তু মেঘ আর উঠছে না। মিম রুমে এসে বিছানার পাশে দাঁড়ালো, আদুরে গলায় আওড়ালো, আপু, তোমার কি মন খারাপ? মেঘ চোখ মেলে ছোট করে উত্তর দিল, না। সন্ধ্যা থেকে একবারও নিচে আসলে না, কি হয়েছে তোমার? কিছুই হয়নি। ভাইয়া কোথায়, বাসায় এসেছে? না, চাচ্চুও ফিরেনি এখনো। মেঘ তৎক্ষণাৎ উঠে বসলো। মিমের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আব্বু বাসায় আসেনি এখনো? না, অফিসে নাকি অনেক কাজ, তাই আসতে পারছেন না। যাকগে, আম্মু তোমাকে খেতে ডাকছে। আমি এখন খাবো না। আব্বু ফিরলে ডেকে দিস। ঠিক আছে। আবিরের নাম্বার থেকে কল আসতেই মেঘের ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির দেখা মিলল। মন হয়তো সেই প্রত্যাশাতেই ছিল। তবে মুহূর্তের মধ্যেই সেই হাসি গায়েবও হয়ে গেল। মেঘ কল রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে আবির জিজ্ঞেস করলো, কেমন আছিস? মনে হচ্ছে ঘূর্ণিঝড়ে সবকিছু তোলপাড় করে দিচ্ছে। বাতাসের শব্দে আবিরের কথা বোঝার উপায় নেই। আবির দ্বিতীয়বার প্রশ্ন করায় মেঘ মুখ গোমরা করে জবাব দিল, ভালো আছি। মেঘের কথা বুঝলো কি না কে জানে। আবির জানতে চাইল, রাতে খেয়েছিস? আমি খেয়েছি কি খাইনি সে খবর আপনার না রাখলেও চলবে। হঠাৎ কি হলো? এভাবে কথা বলছিস কেন? আব্বু বলেছিল অফিসে অনেক কাজ, অথচ আপনি সেসব কথা কানেও তুললেন না। ঠিকই বন্ধুদের নিয়ে ঘুরতে চলে গেলেন। এদিকে বড় আব্বুর প্রেশার বেড়েছে বলে দুপুরে বাসায় চলে এসেছেন, অথচ আব্বু এখনো অফিসে। অফিসের দায়িত্ব থেকে আপনার ট্যুরটা কি বেশি গুরুত্বপূর্ণ ছিল? এই আপনি আবার দায়িত্বশীল ছেলে? আবির মেঘের কথা শুনে থতমত খেল। এমন নয় যে আবির জোর করে ট্যুরে গিয়েছে বা যেতে চেয়েছিল। আবিরদের এক বন্ধু রামিম, আগামী সপ্তাহে তার বিয়ে। বন্ধুদের সঙ্গে শেষবারের মতো ট্যুর দেওয়ার খুব ইচ্ছে ছিল তার, সেজন্যই মূলত গিয়েছে। তাছাড়া যাওয়ার আগে অনুমতিটা সেজন্যই চেয়েছিল। আবির কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে প্রশ্ন করলো, চাচ্চু বাসায় ফেরেনি এখনো? না, কল দিয়েছি একটু আগে, বলেছে আরো সময় লাগবে। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি দেখছি। সঙ্গে সঙ্গে কল কেটে গেল। চোখ পিট পিট করে দুষ্টু হাসলো মেঘ। আবির আসার পর থেকে আবিরের সঙ্গে কথায় বা কাজে কোনোভাবেই পেরে উঠছে না। মেঘ একটা কথা বললে আবির 3টা কথা বলে। রাগ দেখানো তো প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। তাই আব্বুর উসিলায় খানিক রাগ প্রকাশ করলো। মিনিট 5 পর আবিরের কল। মুহূর্তেই কল রিসিভ হলো। কিছু বলবেন? চাচু রাস্তায় আছেন, কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসবেন। এই কথা জানানোর জন্য কল দিয়েছেন? আবির অন্যমনস্ক চোখে আকাশের পানে তাকিয়ে বলল, তো কি বলবো? আমি কোথায় আছি, কেমন আছি, নিজ থেকে একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিস না। আমি কল দেওয়ার পর ঠিকই আব্বুর জন্য রাগ দেখাচ্ছিস। খেতে বসলে নিজের ভাগের প্রায় সবটা ভাইকে দিয়ে দিস। ভালোবাসার সবটুকু জুড়ে আব্বু আর ভাই। আমার বেলা শুধু রাগ আর অভিনয়। আমার আব্বু আমার ভাই, আমি ভালোবাসবো না তো কি আপনি ভালোবাসবেন? যা বোঝাতে চাই তা তুই কোনো কালেই বুঝতে চাস না। যা বলতে চাই না সে কথা খুব ভালো বুঝিস। এমন কেন তুই? মেঘ রাগে ফোঁস করে উঠল। এলোমেলো চুলগুলো ঠিক করে অত্যন্ত শান্ত গলায় আওড়ালো, আবির, ভালো আছেন?
সান্ত্বনা দিচ্ছিস নাকি? আজব মানুষ তো আপনি। ভালো মন্দ জিজ্ঞেস করিনি বলে কথা শোনাচ্ছিলেন, এখন জিজ্ঞেস করলাম, এতেও বলছেন সান্ত্বনা দিচ্ছি। কোথায় যাব আমি? মেঘের কথা শুনে আবির হাসল। হতাশ, চাউনি ঈষৎ পরিবর্তন হলো। ট্যুরে আসার পর থেকে আবির বেহাল দশায় আছে। দুই বন্ধু অলরেডি বিবাহিত, একজনের আবার বাচ্চাও আছে। 20 মিনিট 30 মিনিট পর পর ছেলে কল দিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে রাখে, আব্বু কি করো, কখন আসবে তুমি, খেয়েছো, আসার সময় খেলনা নিয়ে এসো। একটু বাদে বউ কল দিয়ে বলে, এই শোনো না, বাবু খাচ্ছে না, তোমার জন্য কান্না করছে। অন্যদিকে রামিমের হবু বউ দিনে দুবেলা করে শপিংয়ে যাচ্ছে, ছবি পাঠাচ্ছে আর কল দিয়ে জিজ্ঞেস করছে, এই দেখো কোনটা নিব। বান্দরবানে ফোনের নেটওয়ার্কের অবস্থা নাজেহাল, কিন্তু হবু বউয়ের মেসেজের রিপ্লাই তো দিতেই হবে। যেখানে নেটওয়ার্ক পায় সেখানেই দাঁড়িয়ে পড়ে ছেলেটা। আবিররা ঘুরতে ঘুরতে হঠাৎ পেছনে তাকিয়ে দেখে রামিম নিরুদ্দেশ। দুদিন যাবৎ এক একজনের কর্মকাণ্ড দেখতে দেখতে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে যাচ্ছে। তার উপর আবিরকে জ্বালানোর জন্য স্বয়ং রাকিব উপস্থিত। আবিরের কানের কাছে সারাক্ষণ বলতে থাকে, রিয়াকে না দেখে থাকতে কষ্ট হচ্ছে। কি জানি সুন্দরী ললনা কি করছে এখন, রাতে খেয়েছে কিনা। হ্যাঁ রে আবির, তোর কি মেঘের কথা মনে পড়ে না? এইটুকু মেয়েটাকে ফেলে কিভাবে চলে আসলি আমাদের সঙ্গে? বন্ধুরা বললেই কি বউ ফেলে টুরে আসতে হবে? আমি তোর জায়গায় থাকলে জীবনেও আসতাম না। অথচ কি অদ্ভুত ব্যাপার, আবিরকে রাজি করানোর জন্য এই বন্ধুরাই অফিসে কর্মবিরতিতে ছিল। সকাল সন্ধ্যা কল দিয়ে রিকোয়েস্ট করছিল, রাজি না হয়েও পারছিল না। এখন ট্যুরে এসেও শান্তি পাচ্ছে না। অন্যদিকে আবিরের মনের রাজ্যের রাজকুমারীর আবিরের প্রতি সামান্যতম মনোযোগও নেই। কল দেওয়া তো দূরের বিষয়, মেসেজ দিয়ে একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন পর্যন্ত মনে করে না। মেঘ কি অনুভূতিহীন, নাকি আবির মেঘের হৃদয়ে অনুভূতি জাগাতে ব্যর্থ? আবিরের নিস্তব্ধতায় মেঘ ভীষণ বিরক্ত হলো। নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। শ্বাস ছেড়ে থমথমে গলায় আওড়ালো, রাতে খেয়েছেন? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি না খেলেই বা কি? তোর সব চিন্তা চাচ্চুকে নিয়ে। চাচ্চু চলে এসেছেন বোধহয়, খেতে যা। আবারও কল কেটে গেল। আবিরের এমন কথায় মেঘের চোয়াল শক্ত হলো। চোখ মুখ কুঁচকে দাঁতে দাঁত পিষে বলতে শুরু করলো, ভালোর জন্য জিজ্ঞেস করতে গিয়ে খারাপ হয়ে গেল। আমার সঙ্গে তেড়ামি করার ফল কিন্তু খুব খারাপ হবে, এই আমি বলে রাখলাম। মোজাম্মেল খান হাত মুখ ধুয়ে খেতে বসেছেন। মেঘ ঝটপট নিচে নামলো, কাঁধ নাচিয়ে আদুরে গলায় বলল, আম্মু তুমি যাও, আমি আব্বুকে খেতে দিচ্ছি। মোজাম্মেল খান মেয়ের দিকে এক নজর দেখে জিজ্ঞেস করলেন, খেয়েছো তুমি? মেঘ উত্তর দেওয়ার আগে মেঘের আম্মু বললেন, খাইনি এখনো, 100 বার ডাকা শেষ, আর একবারও বললো না। মোজাম্মেল খান শান্ত গলায় বললেন, খেতে বসো। এক দৃষ্টে আম্মুকে দেখে মেঘ ত্বরিত আব্বুর পাশের চেয়ারে বসে পড়ল। খেতে বসেছে ঠিকই, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। আদনানের কথা ঘুরপাক কাচ্ছে মাথায়। আব্বুকে জিজ্ঞেস করবে কিনা সেটাই ভাবছে। মেয়ের অমনোযোগিতা দেখে মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে শুধালেন, কি ব্যাপার, খাচ্ছ না যে? মেঘ থতমতে খেয়ে জবাব দিল, কোথায়, খাচ্ছি তো। মোজাম্মেল খান নিজের খাওয়ায় মনোযোগ দিলেন। খেতে খেতে তানবীরের ব্যাপারে দু একটা কথাও বললেন। মেঘ শান্ত মেয়ের মতো আব্বু আম্মুর কথা শুনছে। হালিমা বেগম রান্নাঘরের দিকে যেতেই মোজাম্মেল খান ধীর গলায় ডাকলেন, আম্মু। জি আব্বু। অনেকক্ষণ যাবৎ খেয়াল করছি তুমি ঠিক মতো খাচ্ছ না, তুমি কি আমাকে কিছু বলতে চাও? মেঘ রোয়ে শোয়ে শ্বাস ছাড়লো, আমতা আমতা করে বলল, আব্বু একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ নিশ্চয়ই, বলো। আদনান নামে কাউকে চিনো তুমি? আদনান? করে কি? আমাদের ভার্সিটিতে পড়ে। আজ আমার সঙ্গে কথা বলতে এসেছিল। আমাকে নাকি গ্রামে দেখেছিলেন। তোমাদের কেউ চিনে। আমি বাবার নাম জিজ্ঞেস করায় বললেন আসাদুজ্জামান আসাদ। আমি তো চিনবো না, তাই তোমাকে জিজ্ঞেস করছি। চিনো আব্বু? তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করে মেঘের মুখের পানে তাকালেন। মোজাম্মেল খানের চোখে আতঙ্ক ভর করেছে। হালিমা বেগম টেবিলের কাছাকাছি এসে দাঁড়ালেন। মেঘ নির্বাক দৃষ্টিতে আব্বুকে দেখছে। মেয়ের কৌতূহলী চোখে চোখ রেখে মোজাম্মেল খান খাবার গিলে অত্যন্ত গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করলেন, আদনান তোমাকে চিনে? হালিমা বেগম ভীত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আসাদ ভাইয়ের ছেলে আদনান? মোজাম্মেল খানের নীরের জবাব, তাই তো মনে হচ্ছে। মেঘ উৎসুক দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করলো, আমাকে চিনে বললেন, তোমরা চিনো? মোজাম্মেল খান দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন, হ্যাঁ, খুব ভালোভাবে চিনি। আজকের পর আদনানের সঙ্গে কথা বলবে না কখনো। কেন আব্বু, কোনো সমস্যা?
সে কথা তোমার না জানলেও চলবে, যা বলছি শোনো। মেঘ মনমরা হয়ে জবাব দিল, ঠিক আছে। নীলাম্বরে শুভ্র মেঘের মতো প্রকৃতি জুড়ে সাদা মেলা। মেঘ মুক্ত আঁখিতে কাশফুল দেখছে। কাশফুলের শুভ্রতায় মেঘের মনে চাঞ্চল্য ভর করেছে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল। আলতো হাতে কাশফুল স্পর্শ করতেই মনে হলো এক ঝাঁক রঙিন প্রজাপতি নিয়ত গতিতে উড়ে যাচ্ছে। মেঘের দু চোখে বিস্ময় উপচে পড়ছে। অন্তহীন পুলকে মন আকাশ পুলকিত হয়েছে। মেঘের মন বলছে তার হৃদয়ের গহীনে অন্তর্হিত ইচ্ছেগুলো পূরণ করতেই আবিরের অধিষ্ঠান ঘটেছে। গতকাল বিকেলে আবির বলেছিল, তোর ইচ্ছে পূরণ করতে যাচ্ছি। প্রভাতেই ছাদে বৃক্ষমেলার আভাস পেল। গোলাপ, বেলি, গন্ধরাজ, নয়নতারা, কাঠগোলাপের গাছ থেকে শুরু করে চেনা অচেনা শখানেক গাছের সমাহার দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। এখন কাশফুলের রাজ্যে এসে দ্বিতীয়বার জবাব শূন্য হয়ে গেল। মেঘের স্নিগ্ধ শীতল চোখে আবিরের দিকে তাকালো। আবির নির্লিপ্ত ভঙ্গিতে বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘের সঙ্গে চোখাচোখি হতেই আবিরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা গেল। মায়াবী আবেশে মেঘের অক্ষি তারকারা ঝলমল করছে। আবির একগুচ্ছ শুভ্র রঙের কাশফুল মেঘের হাতে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, মানুষ শুধু শরতে কাশফুলের মায়ায় পড়ে, অথচ আমি প্রতিদিন প্রতিক্ষণ শুধু তোর মায়ায় ডুবে থাকি। মেঘের চঞ্চল হৃদয় মুচড়ে উঠল। আবিরের ভরাট স্বরে অন্তরে কম্পন অনুভূত হলো। উজ্জ্বল মুখশ্রী লাজের হেতুতে ভীষণ লালচে দেখাচ্ছে। অব্যবস্থিত চিত্তের ধুকপুকানি বাজছে। আবিরের দৃষ্টিতে অস্ফুট আবেগ, চোখে অফুরন্ত মায়া। বেসামাল পরিস্থিতি সামলাতে মেঘ ব্যস্ত বাগিশ কণ্ঠে বলল, বাই চান্স আপনি কি আমার সাথে সম্পর্ক গভীর করার জন্য এ জাতীয় কথা বলছেন? আবির অনাকাঙ্ক্ষিতভাবে কপাল কুঁচকাল। চোখে বিরক্তির ছাপ স্পষ্ট। অন্তরে ধাবমান সব প্রত্যাশার অন্ত ঘটল অচিরেই। ভেবেছিল প্রণয়িনীর চোখে চোখ রেখে অব্যক্ত অনুভূতির বহিঃপ্রকাশ করবে। প্রণয় ঘোরে বাধা পড়ার আগেই অপ্রত্যাশিত ছ্যাঁকা খেয়ে গেল। আবিরের তৃষ্ণার্ত দু চোখ স্তব্ধ হয়ে আছে। মেঘ স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে মিটিমিটি হেসে বলল, নতুন বাইক কিনলে ছেলেরা সাধারণত তার প্রেমিকাকে নিয়ে ঘুরে। আপনি হঠাৎ আমাকে নিয়ে আসতে রাজি হলেন কেন? আমি সেটাই বুঝতে পারছি না এখনো। ভাইয়ার ব্যাপারে আমার অভিপ্রায় জানাটা কি আপনার কাছে এতটাই গুরুত্বপূর্ণ? আবির ক্রোধে ফুঁসছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তোকে যা বলেছিলাম সব ভুল ছিল। তুই আগাগোড়া ইম্যাচিওর, নির্বুৎ, ডাফার একটা মেয়ে।